মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সাল পর্যন্ত ৪০ বছরের বেশি সময় ধরে লিবিয়ায় শাসন করেছিলেন, কিন্তু শেষ জীবনে তার এত ভয়ঙ্কর মর্মান্তিক অবস্থা হবে সেটা হয়তো সে কখনোই ভাবেনি। লিবিয়ার স্বাভাবিক অবস্থা যখন একেবারে স্বাভাবিক হয়ে পড়ে, তখন সে ন্যাটোর এয়ার স্ট্রাইক থেকে কোনো রকম জীবন বাঁচিয়েছে তার কিছু বিশ্বস্ত অনুগামীদের নিয়ে রাস্তার পাশে একটি ড্রেনেজ টানেলের ভিতর লুকিয়ে বসে থাকে। ওই দিন এই ৪ ফিট ডায়ামিটার গর্ত ছাড়া গোটা লিবিয়ায় তার নিরাপত্তার জন্য আর কোনো নিরাপদ জায়গা বেঁচে ছিল না। কিন্তু খুব দ্রুতই বিরোধী যোদ্ধারা তাকে খুঁজে বের করে। তারপর গাদ্দাফির সাথে কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেটাই এখন আপনি জানতে চলেছেন। সাল ২০১১, লিবিয়ার রাজধানী ত্রিপোলির প্রায় পতনের দ্বার প্রান্তে পৌঁছে যায়, কিন্তু তখনও মুয়াম্মার গাদ্দাফি এবং তার অনুগামীরা শেষ নিঃশ্বাস পর্যন্ত বিরোধী পক্ষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকেন। আর এই জটিলতার ভিতরে গাদ্দাফি তার পুত্র মোতাসিম গাদ্দাফির ও তাদের পার্সোনাল বডিগার্ড নিয়ে ত্রিপোলির তার প্রধান ঘাঁটি বাব আল আজিজিয়ায় ঐক্যবদ্ধ হয়। আর তখনই তারা জানতে পারে বিদ্রোহীরা তাদের শহরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। এই অবস্থায় তারা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব তারা শহরের চতুর্দিক ছড়িয়ে পড়বে, যাতে বিদ্রোহীরা তাদের একসাথে খুঁজে না পায়। এই কথা গাদ্দাফি বলে, আমি সেরতে যেতে চাই যেটা আমার জন্মভূমি। যদি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় তাহলে সেখানেই করব। এবং ২৮শে অগস্ট লিবিয়ার সম্পূর্ণ পতন ঘটে। বিদ্রোহীরা শহরটাকে সম্পূর্ণ দখল করে ফেলে এবং গাদ্দাফিকে তার সকল গোপন জায়গায় খোঁজা শুরু করে দেয়। এদিকে গাদ্দাফি তার জন্মভূমি সেরতের দিকে যাত্রা শুরু করে। সঙ্গে রয়েছে তার পুত্র মোতাসিম এবং পার্সোনাল সিকিউরিটি চিফ প্রাইভেট ড্রাইভার হাম্মাদ মাসুদ, সিকিউরিটি অ্যাডভাইজার মনসুর। তারা শেট শহরের পশ্চিম দিকে একটি জঙ্গলের পেছনে পরিত্যক্ত বাড়িতে অবস্থান করে, যেখানে বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ নেই। তথ্য আদান প্রদানের জন্য রয়েছে শুধু স্যাটেলাইট ফোন। সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে, আর একদিন অন্তর অন্তর তাদের অবস্থান করতে হতো। এদিকে যতদিন গড়াচ্ছে লড়াই ততই তীব্র হচ্ছে। ১৯শে অক্টোবর রাতে সশস্ত্র বাহিনী তাদের পুরাতন অবস্থান টার্গেট করে গুলি এবং বোমা বর্ষণ করে। এটা জানার পর তারা উপলব্ধি করতে পারে এভাবে চোরের মতো পালিয়ে তারা আর বেশি দিন বাঁচতে পারবে না। তাই গাদ্দাফি ও তার পুত্র মোতাসিম পরিকল্পনা করে তারা এখান থেকে পালিয়ে অন্য কোথাও চলে যাবে। এখন তাদের কাছে সবথেকে বড় সমস্যা ছিল তারা কোন পথ দিয়ে পালাবে, এবং তারা পরিকল্পনা করে শেট শহরের পশ্চিম দিক দিয়ে ভোর ৪টের সময় অন্ধকারের মধ্যে গাড়ির লাইট বন্ধ রেখে পালাবে। কিন্তু তারা সকাল ৮টার দিকে কিছু মেশিন গান আর গোলা বারুদ নিয়ে উপকূল ধরে ফাঁকা গ্রামের মধ্য দিয়ে পশ্চিমের দিকে চুপি চুপি যাওয়া শুরু করে। মূলত তাদের পরিকল্পনা ছিল তারা বর্ডার ক্রস করে নাইজারে প্রবেশ করবে। কিন্তু তখন গাদ্দাফি ধারণাই করেনি যে পুরো লিবিয়াকে আমেরিকার ফ্রেঞ্চ ইন্টেলিজেন্সরা কঠোর নজরদারির ভিতরে রেখেছে, আর যে কারণে তাদের এয়ারক্রাফটের হিট সিগন্যাল ডিটেক্ট করে ফেলে। তারা অনুমান করতে পারে যে অনেকগুলো গাড়ি শহরের বাইরে যাওয়ার চেষ্টা করছে। গাদ্দাফি বিরোধীরা রাতে পরিকল্পনা করে সকাল ৮টার দিকে গাদ্দাফির অবস্থানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও মিসাইল নিক্ষেপ করে, আর ফাইটার জেট লেজার গাইডেড বোম দিয়ে একের পর এক গাড়ি উড়িয়ে দিতে থাকে। পর্যাপ্ত অস্ত্র না থাকায় তারা পাল্টা আক্রমণ করতে ব্যর্থ হয়, আর এই আক্রমণে গাদ্দাফির বেশিরভাগ আনসারি জীবন হারায়। এই সময় তার কোনোভাবে পালিয়ে গাদ্দাফি, মোতাসিম, তার মনসুর গোটা শরীরে ধুলো আর রক্তাক্ত। ওই অবস্থাতেই তারা তিনজন একসাথে রাস্তার পাশে একটি গোলাকার ড্রেনের পাইপের ভিতরে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ে। এই পাইপটা খুব বেশি চড়া ছিল না, কেবল একজন ব্যক্তির ফিট হওয়ার মতো যথেষ্ট। পাইপের ভিতর তারা চুপচাপ বসেছিল, কিন্তু এই নোংরা পাইপের ভিতরে লুকিয়ে থেকেও সে নিস্তার পায়নি। বালুর উপর রক্তের দাগ ও ফুটপ্রিন্ট অনুসরণ করে গাদ্দাফি বিরোধীরা ড্রেনের পাইপের সামনে এসে পৌঁছায়। পাইপের ভিতর তাকাতেই তারা দেখতে পায় গাদ্দাফি ভিতরে গুটিসুটি হয়ে বসে আছে। পরনে রয়েছে তারা বাদামি প্যান্ট এবং শার্টটি সম্পূর্ণ রক্তে ভেসে লাল হয়ে রয়েছে। তারপর গাদ্দাফিকে জামা ধরে টেনে হিঁচড়ে পাইপের ভিতর থেকে বের করে আনা হয়। গাদ্দাফি ঠিকভাবে হাঁটতে পারছে না, এবং মোতাসিম মিলিটারি অফিসার আবু বকর আর মনসুর দাও কে জীবিত ক্যাপচার করে। সময় বাকিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে শ্যুট করে দেওয়া হয়। তখন উপস্থিত গাদ্দাফি বিরোধীরা তাকে নানাভাবে টর্চার করে, লাথি ও ঘুষি সহ বিভিন্ন ভাষায় গালাগালি করে। তাদেরকে নিয়ন্ত্রণ করার মতো সেখানে কেউ ছিল না, সবাই যেন তার ওপর বহুদিনের জমে থাকা ক্ষোভ প্রকাশ করেছিল।
কেউ তার চুল ধরে, আবার কেউ তা কাপ ধরে টানছিল। এর ভিতর একজন ব্যক্তি তাকে ছুরি দিয়ে ভয়ঙ্করভাবে আঘাত করে। ওই অবস্থায় তখন সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন শত্রু রাত পরনে রক্ত ভেজা কাপড় খুলে দেখে সে আগেই গুলিবিদ্ধ হয়েছিল, এবং সেখানেই গাদ্দাফি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কিন্তু এই খুনের জন্য অপরাধীদের যথাযথ বিচার হয়নি, আর কেউ নিশ্চিতভাবে জানেও না যে তাকে কে হত্যা করেছিল। এরপর গাদ্দাফির ডেড বডিকে মিসরা শহরে নিয়ে যাওয়া হয়। কোথায় দাফন করা হয় আজ পর্যন্ত কেউ জানে না।